ক্যালকাটা ইউনিভার্সিটির সকল ফিফথ সেমিস্টার বাংলা বিষয়ের ছাত্রছাত্রী সহ অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম টিনের তালোয়ার নাটকের আলোচনা ও প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফ। চলো প্রথমেই আলোচনায় আসা যাক। তোমরা সকলেই জানো 1872 সালে 7ই ডিসেম্বর জাতীয় রঙ্গালয় প্রতিষ্ঠিত হয়। এই রঙ্গালয়ের 100 বছর পূর্ণ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করার জন্য রবীন্দ্র সদনে 1971 খ্রিস্টাব্দে 12ই আগস্ট মঞ্চস্থ হয় উৎপল দত্তের টিনের তালোয়ার। ঊনবিংশ শতকে অপরিসীম আত্মত্যাগে যারা বাংলা পেশাদার রঙ্গমঞ্চ গড়ে তুলেছিলেন, এই নাটক তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বাংলা গণনাট্য আন্দোলনের অন্যতম কাণ্ডারি অভিনেতা ও নাট্যকার উৎপল দত্ত রচিত ও পরিচালিত বিখ্যাত কালজয়ী নাটক টিনের তালোয়ার। আমি তোমাদের এই নাটকের চরিত্রের সঙ্গে সঙ্গে নাটকের বর্ণনা তুলে ধরব, যাতে প্রত্যেকটা চরিত্র সম্বন্ধে তোমাদের উজ্জ্বল ধারণা হয়। নাটকের শুরুতেই আমরা দেখি দ্য গ্রেট বেঙ্গল অপেরার নতুন নাটক ময়ূরবাহনের রিহার্সাল পর্ব শেষ এবং মঞ্চস্থ হতে চলেছে। সে উপলক্ষে দলের নির্দেশক, অভিনেতা ও অন্যতম প্রধান চরিত্র বেনি মাধব, যাকে আমরা কাপ্তেন নামেও দেখে থাকবো, ভোর হতে না হতেই দলের কয়েকজনকে নিয়ে রাস্তায় রাস্তায় পোস্টার সারতে বেরিয়েছেন। এই সময় রাস্তার ম্যানহোল থেকে এক ম্যাথর, যার নাম মাথুর, ইচ্ছা করেই সে বালতি ভর্তি ময়লা বেনি মাধবের পায়ের ওপর ঢেলে দেয়। বেনি মাধব চমকে যখন ওঠে, ম্যাথর মাপ চেয়ে নিয়ে বলে, কলকাতার গরিবদের বিষটা বাবুর গায়ে দিলাম। বেনি মাধব নিজেকে বাংলার গ্যারিক এবং বেঙ্গল অপেরার কাপ্তেন বাবু রূপে আখ্যাত করলেও ম্যাথর তাকে কোনো গুরুত্বই দেয় না। এমনকি যখন শোনে যে বেনু চাটুর্যে বামুন, তখন আরও এক বালতি নোংরা তার পায়ের ওপর ঢেলে দিয়ে বলে, বামুন বলে আরেকটু দিলুম, কারণ বামুন তার নিকট ভাঙা মঙ্গলচণ্ডীর সমান। সমাজের চোখে তারা উচ্চ বংশের হলেও নিচুজাত ম্যাথরের নিকট তার কোনো দাম নেই। বেনু ম্যাথরের কৌতুক ভাঙাতে স্বীকার করেন তিনি শুধু ব্রাহ্মণ হয়েই গঠিত নয়, তার আসল জাত থিয়েটারওয়ালা রূপে। অভিনয় তার নেশা ও পেশা, সেটাই তার গর্ব। বেনি মাধব ম্যাথরকে জিজ্ঞাসা করেন সে নাটক দেখেন কি না। রং মেঘে সংসেজে স্টেজের ওপর হেলে দুলে অভিনয় করে ম্যাথরের একদম পছন্দ নয়। সে আরও বলে, এত নেকাপড়া করে টিনের তালোয়ার বেঁধে ছেলে মানুষই কেন হে? তার চেয়ে সে বাইজির খ্যামটা নাচ বা বাস্তব রামলীলা বেশি ভালোবাসে। ম্যাথরের সঙ্গে আলাপ চলাকালীন এক নারী কণ্ঠের সুরেলা সঙ্গীত, ছেড়ে কলকাতা কেন হব পগার পার, এই গানটি শুনে তিনি তন্ময় হয়ে পড়েন। কে গাইছে এই গানটি? জানতে পারলেন সেটা সুকণ্ঠী। এই গায়িকা হলেন বেগুনওয়ালি ময়না, এই গল্পের একটি উল্লেখযোগ্য ফিমেল ক্যারেক্টার, যে কিনা বদ্যিবাটিতে আলু বেচে ও শ্যামবাজারে উচ্ছে বেচে পেট চালায়। তার গান বেনির গানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করে। সুকণ্ঠী ময়নার গান শুনে মুগ্ধ বেনি থিয়েটারে তাকে পার্ট দেওয়ার কথা বলে, আর সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ময়না মহলায় আসে নোংরা শাড়ি পরে। ময়নাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এখানে এখন পর্যন্ত সকল অভিনেত্রী এসেছে পতিতালয়ের থেকে হলেও তারা সকলেই রুচিসম্মত পোশাক ও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আসে। ময়না তো পরে এসেছে নোংরা শাড়ি। নেশায় সুপ্ত বেনি তাকে চিনতে না পারলে ময়নার গালাগাল খেয়ে বেনির সম্বিত ফিরে আসে। তিনি কামিনীকে বলেন যে ময়নাকে সাবান দিয়ে স্নান করিয়ে রাজকুমারী সাজিয়ে আনতে। তিনি ময়নার নাম রাখেন শঙ্করী। বলেন ময়ূরবাহন নাটকের নায়িকা হবে ময়না। তা শুনে এই নাটকের নায়ক জলদ। আমি তোমাদের ছোট ছোট ক্যারেক্টারগুলোকেও তুলে ধরছি, যাতে তোমরা শর্ট কোশ্চেনগুলোও ভালো করে উত্তর দিতে পারো। নায়ক জলদ বলে, এই ভিখারিটা হবে আমার হিরোইন। দলের মধ্যে থেকেও কেউ কেউ প্রতিবাদ জানায়। বেনি বলে, আমি শিক্ষক, আমি স্রষ্টা, আমি তাল তাল মাটি দিয়ে জীবন্ত প্রতিমা গড়ি। এটা সত্যি, বেনি মাধ্যমে একজন সৃজনশীল ব্যক্তি। সে থিয়েটারের প্রয়োজনে বেশ্যাপল্লী থেকে নারী অভিনেত্রী খুঁজে আনে, যারা কাদা বা পাথরের চাঙড়। এই কাদার তাল থেকে থিয়েটারের নায়িকা করেন এবং ছেনিতে কুদে গড়ে তোলেন থিয়েটারের প্রতিমা।
এর আগে তিনি করেছিলেন মানদা সুন্দরীকে, কিন্তু দুর্ভাগ্য যে ন্যাশনাল থিয়েটারের কর্তারা তাকে ফুসলিয়ে নিয়ে চলে যায়। ময়নার মধ্যে তিনি প্রতিভা লক্ষ্য করেছিলেন, তাই তিনি শিখিয়ে পড়িয়ে ময়নাকে করে তুললেন নায়িকা ময়না। যে ময়না তালবস্য পর্যন্ত উচ্চারণ করতে পারে না, সদন্তস্ব উচ্চারণ করে থাকে, তাকে তিনি করে তুললেন নায়িকা। সেই ময়নার ওপর নজর পড়ে গ্রেট বেঙ্গল অপেরার স্বত্বাধিকারী বীরেন্দ্র কৃষ্ণ দায়ের, যিনি কেবল টাকা দিয়েই সমস্ত কিছু যাচাই করেন। তিনি অর্থের মাধ্যমে বঙ্কিমচন্দ্রের মতো মানুষকেও কিনে নিতে পারবেন বলে মনে করেন। তিনি বেণী মাধবকে জানান এই থিয়েটার তিনি বন্ধ করে দিতে চান, কারণ এতে তার বিশেষ লাভ হচ্ছে না। পরক্ষণেই আবার জানান এই থিয়েটারের সমস্ত শর্ত গ্রেট বেঙ্গল অপেরার নামে করে দেবেন যদি ময়না, অর্থাৎ যাকে তিনি শঙ্করী এবং ভালো বাড়ির মেয়ে রূপে জানেন, যদি সে তার রক্ষিতা হয়। বীরেন্দ্র কৃষ্ণ যদি এর ব্যবস্থা করে দেন তাহলে তিনি সব পাকা করে দেবেন। এদিকে গ্রেট বেঙ্গল অপেরার অবস্থা ভালো যাচ্ছে না, অভাবের ছাপ স্পষ্ট। নতুন পালা ময়ূরবাহনের নাটক যদি ভালো হয় তবে অবস্থা ফিরতে পারে, তাই সকল অভিনেতারা কোমর বেঁধে নেমেছে। এমন সময় বসুন্ধরা, যিনি এই নাটকের একটি উল্লেখযোগ্য প্রধান চরিত্র, যিনি এককালে পতিতাপল্লীতে থাকতেন, এখন তিনি এই অপেরার সকলের কাছে মায়ের মতো। তিনি মাতৃসুলভ দায়িত্বে খাওয়া দাওয়া রান্না বান্না হেসেল সব এক হাতে সামলান, তার সঙ্গে সঙ্গে চালিয়ে যান আবার অভিনেত্রীর ভূমিকাও। তিনি এসে জানান ঘরে একটা পয়সা নেই, বেচবার মতো বিশেষ কিছু নেই। এই কথায় বিব্রত হয়ে জলদ বলে, তুমি শেষকালে যুবরাজ ময়ূরবাহনকে নাগা সন্ন্যাসী করে স্টেজে পাঠাবে? এর থেকেই বোঝা যায় গ্রেট বেঙ্গল অপেরার বর্তমান অবস্থা। থিয়েটারে আরেকটা দিকও তুলে ধরতে চাই, যেটি হলো যাত্রাপালার সংলাপে কোনো ত্রুটি থাকলে তারা নিজেরা কিভাবে সংশোধন করে নেয়। যেমন অভিনেতা যদু জোর কদমে আপন মনে পাঠ করছে, কুঠার ভিতা কেন উৎকণ্ঠিত মন, সে ভাবছে এ কথার কোনো মানেই হয় না বলে সে বিব্রত বোধ করলে অভিনেতা নটবর তার ভুল সংশোধন করে বলে, আরে ওটা কুটার হবে না, কুমার হবে। এরপর আসি এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র প্রিয়নাথের কথায়। সে সম্পন্ন ঘরের সন্তান, তার বাবা জমিদার, জাতিতে স্বর্ণবণিক হলেও লোহার ব্যবসা করেন এবং কলকাতায় তাদের গদি আছে। সে বাবাকে শ্রদ্ধা করে না, কারণ তার পিতা তার মাকে মারধর করে এবং অন্যান্য উপপত্নীদের সঙ্গে নির্লজ্জের মতো আচরণ করে। সে নাট্যকার হতে চায়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পলাশির যুদ্ধ এবং তিতুমির সে লিখেছে। প্রিয়নাথ হতাশাগ্রস্ত হয়ে যায় যখন দেখে তার লেখা পলাশির যুদ্ধ নাটকটির পাণ্ডুলিপি, যেটা গ্রেট বেঙ্গল অপেরায় তিনি দিয়ে গেছিলেন, সেটা তারা অবলীলায় নষ্ট করে ফেলেছে। যাই হোক, প্রিয়নাথ এই নাট্যশালায় এসে ময়নাকে তার ভালো লাগে এবং তাকে কাছে পেতে চাইলেও থিয়েটারের স্বার্থে ময়না বীরেন্দ্র কৃষ্ণের রক্ষিতা হতে বাধ্য হয়। ময়না তার কাছে শিল্পী, মানবী প্রেমিকা, তার প্রাণের প্রাণ। ময়নাকে সে শরীরের নৈকট্য পায় না, তবে ময়নার মনে প্রিয়নাথের নিত্য আসা যাওয়া। তাই তো দর্শক আসনে বসেও ময়না প্রিয়নাথের লেখা তিতুমির নাটকের গানে কামিনীর সঙ্গে গলা মেলায়। শরীরে নয়, মনে প্রিয়নাথকে তার ভালোবাসার অধীশ্বর করে রেখেছে। আর এইখানেই প্রিয়নাথের জিত এবং বীরেন্দ্র কৃষ্ণের পরাজয়। অপরপক্ষে বেনি প্রিয়নাথকে ময়না পেতে দেয়নি ঠিকই, কিন্তু প্রিয়নাথের স্বদেশপ্রেমের নাটক তিতুমিরকে শ্রদ্ধা জানিয়েছেন। যদিও বীরকৃষ্ণের প্রবল বাধার কারণে নাটকটি শেষ পর্যন্ত মঞ্চস্থ হয়নি, তবুও সদবার একাদশী নাটক অভিনয় চলাকালে পুলিশ অফিসার লাম্বার্টকে দেখে তিতুমিরের পাঠ বলা সে শুরু করে দেয়। ফলে আত্মপ্রকাশ ঘটে এক ব্যক্তিত্ববান ও প্রতিবাদী বেণী মাধবের, যার মধ্যে এতকাল আত্মগোপন করেছিল মধুসূদন, বঙ্কিম, দীনবন্ধু, অমৃতলাল, গিরিশ ঘোষ, অর্ধেন্দুশেখর মুস্তাফির মতো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাবোধ। এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি সম্পূর্ণ নাটকটির মূলভাব তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর লিঙ্কে দেওয়া PDF ডাউনলোড করে প্রশ্নোত্তরগুলো ভালো করে পড়ে নিলে সকল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে।